আসসালামু আলাইকুম। ইসমত মিলি আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। উত্তরা দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় অগ্নিদগ্ধ আরও 2 জনের মৃত্যু হয়েছে। সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এ নিয়ে মাইলস্টোন দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 35 জনে। আজ সকাল 9টা 10 মিনিটে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মাইলস্টোন স্কুলের 7ম শ্রেণীর ছাত্র জারিফ ফারহান। ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান জানিয়েছেন, জারিফের শ্বাসনালী সহ শরীরের 40% দগ্ধ হয়েছিল জারিফের। তাকে রাখা হয়েছিল লাইফ সাপোর্টে। এর কিছুক্ষণ পর সকাল 10টা 15 মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় মাসুমা নামের অগ্নিদগ্ধ আরও একজনের মৃত্যু হয় জাতীয় বার্ন ইনস্টিটিউটে। বিমান দুর্ঘটনায় তার শরীরের 90% পুড়ে যায়। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি আছেন মোট 39 জন। তাদের মধ্যে 4 জন আইসিইউতে ক্রিটিক্যাল অবস্থায় আছে। এছাড়া শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে কয়েকজন ভর্তি আছেন। জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আছেন সহকর্মী আবির আহমেদ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। আবির, মাইলস্টোন দুর্ঘটনায় অগ্নিদগ্ধ কতজন এখনো হাসপাতালে ভর্তি আছেন এবং তাদের চিকিৎসার সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? সকালে 7ম শ্রেণীর 13 বছর বয়সী জারিফ নামের এক শিক্ষার্থী কিন্তু তার মৃত্যু হয়। 30% তার বার্ন হয়েছিল, অর্থাৎ দগ্ধ হয়েছিল। তার কিছুক্ষণ পরে কিন্তু মাসুমা নামের এই মাইলস্টোনের একজন অফিস সহকারী, তারও মৃত্যু হয়। তার বয়স 38 বছর। তার কিন্তু শরীরের 90% পুড়ে গিয়েছে এমনটি জানা গেছে। এখন পর্যন্ত সব মিলিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 35 জন এবং হাসপাতালে সব মিলিয়ে ভর্তি রয়েছেন 40 জন। এবং যারা মারা গেছেন এখন পর্যন্ত যে 2 জন, তাদেরকে কিন্তু তাদের পরিবারের কাছে লাশগুলো হস্তান্তর করা হতে পারে এখান থেকে, সেটি বলছিল। এবং কিছুক্ষণ পরে এই সার্বিক বিষয় নিয়ে এখান থেকে ব্রিফ করা হবে, তখন আসলে জানা যাবে যে আসলে ডিটেলস তথ্যগুলো। আর এখন পর্যন্ত যারা আশঙ্কাজনক রয়েছেন, আরও 3 জন যে আইসিইউতে রয়েছেন, তাদেরকে কিন্তু তত্ত্বাবধানে রাখা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ যেটা বলছে যে তাদের অবস্থাও খুব একটি ভালো নয়, অর্থাৎ তারা মুক্ত নয়। এবং যে 10 জন তার থেকে একটু ভালো অবস্থানে রয়েছেন, তারা কিছুটা ভালো অবস্থানে রয়েছেন। এবং বাইরে থেকে যে চিকিৎসক আনা হয়েছে, তারা কিন্তু সার্বিক তত্ত্বাবধানে দেশের চিকিৎসকদের সাথে তারা কাজ করছেন, যাতে স্বাভাবিক জীবনে তারা যাতে ফিরে আসে। তবে যারা আশঙ্কাজনক অবস্থায় আছেন, তাদের অবস্থা কি হবে সেটি এখন পর্যন্ত জানা যায়নি। কিছুক্ষণ পর ব্রিফ হলে হয়তো বিস্তারিত জানা যাবে। মিলি। দর্শক, জানছিলাম জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে অগ্নিদগ্ধদের চিকিৎসার খবর। বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হওয়ার পর আগামী রোববার ও সোমবার পর্যন্ত দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। স্কুল খোলার বিষয়ে পরবর্তীতে জানানো হবে বলে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। সকালে প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল মোহাম্মদ জিয়াউল আলম এই কথা জানান। তিনি বলেন, শিক্ষার্থীরা এখনও মানসিকভাবে বিপর্যস্ত। দ্রুত সময়ের মধ্যে তাদের স্কুলে এনে কাউন্সিলিং করা হবে। সে পর্যন্ত অভিভাবকদের সাথে যোগাযোগ রাখছে স্কুল কর্তৃপক্ষ। কোনো শিক্ষার্থী নিখোঁজ নেই জানিয়ে প্রিন্সিপাল বলেন, যে 5 জন নিখোঁজ ছিল তাদের মধ্যে 3 জন শিক্ষার্থী সহ সবার মরদেহ পাওয়া গেছে। মরদেহ বুঝে নিয়েছে পরিবারগুলো। এদিকে শনিবার সকালেও স্কুল গেটের সামনে সাধারণ মানুষের জটলা দেখা যায়। বেশিরভাগই গেটের ফাঁকা অংশ দিয়ে ভেতরটা দেখার চেষ্টা করছে। তবে আজও দর্শনার্থীদের ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তবে স্কুলের শিক্ষক কর্মচারীদের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়েছে। পুলিশের কোনো পরিবর্তন হয়নি, আইন শৃঙ্খলা পরিস্থিতিও উন্নতি হয়নি মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখন আগের চেয়েও কয়েকগুণ বেশি ঘুষ দিতে হচ্ছে। ব্যবসায়ীরা এমন অভিযোগ করেন বলেও জানান তিনি।
রাজধানী সিরডাপ মিলনায়তনে ডক্টর হোসেন জিল্লুর রহমানের অর্থনীতি, শাসন ও ক্ষমতা বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিএনপি মহাসচিব বলেন, গত 15 বছরে অত্যন্ত পরিকল্পিতভাবে গণতন্ত্রকে ধ্বংস করেছে পতিত স্বৈরাচার সরকার। এ সময় মার্কিন যুক্তরাষ্ট্রের আরোপিত অতিরিক্ত শুল্ক আরোপ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, বাংলাদেশকে বড় ধরনের বিপদে ফেলতে যাচ্ছে মার্কিন এই বাণিজ্য শুল্ক নীতি। এ থেকে উত্তরণের জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা জরুরি বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। আমি গতকালই একজন বড় ব্যবসায়ী আমার সঙ্গে দেখা কথা হলো, তিনি বলছিলেন যে আগে ঘুষ দিতাম 1 লাখ টাকা, এখন দিই 5 লাখ টাকা। পুলিশের কোনো পরিবর্তনই হয়নি, বরঞ্চ তারা আরো সুযোগ নিয়ে যে একবার বলে যে মিলিটারির কাছে যাও, আরেকবার বলে যে কোর্টে যাও, এভাবে পুলিশ তার দায়িত্ব এড়িয়ে চলার চেষ্টা করছে। দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে আজ মৌলভীবাজারে পথসভা করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। কর্মসূচি ঘিরে এরই মধ্যে দলীয় নেতাকর্মীরা সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। দুপুরে শহরের বেরিরপাড় পয়েন্ট থেকে পদযাত্রা শুরু করবে জাতীয় নাগরিক পার্টি, পরে তাদের পথসভা করার কথা রয়েছে। এ সময় বক্তব্য রাখবেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম সহ কেন্দ্রীয় নেতারা। পাশাপাশি 24-এর গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া প্রগতিশীল নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। এনসিপির পথসভা ঘিরে এরই মধ্যে জেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশন এএমএম নাসির উদ্দিন বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। সকালে খুলনা অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সাথে বৈঠকের শুরুতে সাংবাদিকদের কাছে তিনি কথা বলেন। সিসি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা প্রচারণা এবারের নির্বাচনের বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে, এজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানান সিসি। তিনি বলেন, এজন্য প্রযুক্তি বিশেষজ্ঞদের সাথেও আলোচনা চলছে। খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সাল কাদেরের সভাপতিত্বে সভায় জেলা নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আমরা সবাই মিলে জাতিকে একটা ক্রেডিবল, দেশের জন্য এটা এর দরকার। যদি আমরা একটা ক্রেডিবল সুষ্ঠু নির্বাচন দিতে না পারি, বাংলাদেশের ভবিষ্যৎ উইল বি আনসার্টেইন। একটা গ্রহণযোগ্য নির্বাচন যদি না হয়, তাহলে তো বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে তো সমস্যা, দেশের সমস্যা। সাভারে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের একটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি আওয়ামী নেতা হাজী মোতালেব বেপারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের সিন্ধুরিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি। পুলিশ জানায়, গত বছরে 5 আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনে সাভারের ল্যাবজোন হাসপাতালের সামনে নাফিজা নামের এক শিক্ষার্থী মাথায় গুলিবিদ্ধ হয়ে শহীদ হন। পরে তার পরিবার বাদী হয়ে মামলা দায়ের করেন। সেই মামলার এজাহারভুক্ত আসামি হাজী মোতালেব বেপারী শেখ হাসিনার পতনের পর গা ঢাকা দেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার পাথালিয়ার সিন্ধুরিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ 7 দিনের রিমান্ড প্রার্থনা করে তাকে আদালতে পাঠানো হবে। পশ্চিমবঙ্গ তৎসংলগ্ন ঝাড়খণ্ডে অবস্থানরত স্থল নিম্নচাপের কারণে বাংলাদেশের সকল সমুদ্র বন্দর সমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অফিস। উপকূলীয় এলাকায় স্বাভাবিক জোয়ারের চেয়ে 3 ফুট পানির উচ্চতা বেড়েছে। আরও কয়েকদিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ওয়ালিউল্লাহ অলির ডেস্ক রিপোর্ট। নিম্নচাপের প্রভাবে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া ভোলা, লক্ষ্মীপুর, কক্সবাজার ও মোংলা সহ উপকূলীয় এলাকায় বৃষ্টি হচ্ছে। আগামী 5 দিন বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। চাঁদপুরের মেঘনা উপকূলীয় অঞ্চল প্লাবিত হয়েছে। জোয়ারে স্বাভাবিকের চেয়ে পানির উচ্চতা বেড়েছে প্রায় 3 ফুট। এতে করে ওইসব অঞ্চলের সড়ক, পুকুর ও বসতবাড়িতে পানি প্রবেশ করেছে। বিশেষ করে চাঁদপুরের হাইমচর উপজেলার নদী তীরবর্তী এলাকায় হাজারো পরিবার পানিতে নিমজ্জিত হয়েছে। এছাড়া পানির বরজ, মৎস্য খামার ও ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। জোয়ারের পানির বেশির গতিকে আমাদের বাড়ি ঘরে পানে পড়তো, সব কিছু ক্ষয়ক্ষতি হইয়া নষ্ট হয়ে যেতে আছে, ফসলি জমি টমি, বাড়ি ঘরেও পানি উঠছে। প্রচুর পানি ঢুকছে, আমরা রাত্রে কোনো ঘুমাইতে পারিনি। রাত্রে সব আমরা
ইয়াত ছিলাম আর কি, রাস্তার উপরে আসছিলাম দাঁড়িয়ে, খুব পানি বাঁধের উপরে দিয়ে গেছে পানি জমার কারণে অনেকের কৃষি জমি, আবাদি জমি, মাছের ঘের, বোর এবং অনেকের অনেক ফসলাদি অনেক নষ্ট হয়েছে। নিম্নচাপের প্রভাবে পটুয়াখালীর রাঙাবালী উপজেলা ও পায়রা সমুদ্র বন্দর এলাকার নদ নদীতে স্বাভাবিকের চেয়ে পানি বৃদ্ধি পেয়েছে। পর্যটন কেন্দ্র কুয়াকাটার মেরিন ড্রাইভ এবং পুলিশ বক্সসহ বেশ কিছু স্থাপনা সাগরের উত্তাল ঢেউয়ের তোড়ে ভেসে গেছে। উপকূলীয় উপজেলা কলাপাড়া, বাউফল, দশমিনা, গলাচিপা, রাঙাবালী, মির্জাগঞ্জের বেড়িবাঁধের 17টি ভাঙা পয়েন্ট দিয়ে পানি প্রবেশ করেছে লোকালয়ে। ওয়ালিউল্লাহ অলি, এনটিভি নিউজ ডেস্ক। মেজর লিগ সকার MLS এর অল স্টার গেমে অংশ না নেয় এক ম্যাচে নিষেধাজ্ঞায় পড়লেন লিওনেল মেসি ও জর্দি আলবা। ফলে রোববার বাংলাদেশ সময় ভোর 5:15টায় সিনসিনাটির বিপক্ষে খেলতে পারবেন না ইন্টার মায়ামির 2 তারকা। গত বুধবার অনুষ্ঠিত হয় অল স্টার গেম, যেখানে মেক্সিকোর লিগের অল স্টারদের বিপক্ষে 3-1 গোলে জেতে MLS দল। ভক্ত গণমাধ্যমের ভোটে স্কোয়াডে জায়গা পাওয়া সত্ত্বেও মেসি ও আলবা কেউই ম্যাচে অংশ নেননি। MLS এর নিয়ম অনুযায়ী যদি কোনো খেলোয়াড় বৈধ চিকিৎসাগত অনুমতি ছাড়া অল স্টার গেমে না খেলেন, তবে তিনি তার ক্লাবের পরবর্তী ম্যাচে নিষিদ্ধ হবেন। এই নিয়ম অনুযায়ী চেস স্টেডিয়ামে সিনসিনাটির বিপক্ষে ম্যাচে মেসি ও আলবাকে খেলতে দিচ্ছে না লিগ কর্তৃপক্ষ। মায়ামি টেবিলের অন্যতম শীর্ষস্থানীয় দল 2 তারকার অনুপস্থিতি দলটির জন্য বড় একটি ধাক্কা হতে পারে, বিশেষ করে শক্ত প্রতিপক্ষ সিনসিনাটির বিপক্ষে। মেজর লিগ সকার MLS এর অল স্টার গেমে অংশ না নেয় এক ম্যাচে নিষেধাজ্ঞায় পড়লেন লিওনেল মেসি ও জর্দি আলবা। ফলে রোববার বাংলাদেশ সময় ভোর 5:15টায় সিনসিনাটির বিপক্ষে খেলতে পারবেন না ইন্টার মায়ামির 2 তারকা। গত বুধবার অনুষ্ঠিত হয় অল স্টার গেম, যেখানে মেক্সিকোর লিগের অল স্টারদের বিপক্ষে 3-1 গোলে জেতে MLS দল। ভক্ত গণমাধ্যমের ভোটে স্কোয়াডে জায়গা পাওয়া সত্ত্বেও মেসি ও আলবা কেউই ম্যাচে অংশ নেননি। MLS এর নিয়ম অনুযায়ী যদি কোনো খেলোয়াড় বৈধ চিকিৎসাগত অনুমতি ছাড়া অল স্টার গেমে না খেলেন, তবে তিনি তার ক্লাবের পরবর্তী ম্যাচে নিষিদ্ধ হবেন। এই নিয়ম অনুযায়ী চেস স্টেডিয়ামে সিনসিনাটির বিপক্ষে ম্যাচে মেসি ও আলবাকে খেলতে দিচ্ছে না লিগ কর্তৃপক্ষ। মায়ামি টেবিলের অন্যতম শীর্ষস্থানীয় দল 2 তারকার অনুপস্থিতি দলটির জন্য বড় একটি ধাক্কা হতে পারে, বিশেষ করে শক্ত প্রতিপক্ষ সিনসিনাটির বিপক্ষে। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।